তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রতিটি গল্প, প্রতিটি আওয়াজ আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনারা শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করে থাকি। গ্রামের নাম চন্দ্রবিলা। ঘন জঙ্গলে ঘেরা, মাঝে দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন রাজবাড়ি, দেব রাজার প্রাসাদ। একটা গুজব বহুদিন ধরেই শোনা যায়, এই বাড়ি আজও রক্ত খায়। অমৃত আর কবিতা ভোরে পৌঁছেছে। ঘন কুয়াশা ঘেরা রাজবাড়ি দেখে কবিতা বলে, এটা কি সত্যি বাসযোগ্য? ইতিহাসের গন্ধ আছে এখানে, আর ইতিহাস সবসময় রক্ত চায়। সেই মুহূর্তেই গ্রামের একটা ছেলে এসে উপস্থিত হয়। তার নাম সিদ্ধার্থ। গ্রামের ছেলে হলে হবে কি, স্মার্ট, পড়াশোনা জানা, ফটোগ্রাফিতে পারদর্শী। সে বলল, আপনারা ওখানে থাকতে চাইছেন? জানেন তো ওখানে কারা মরেছিল? আমি মৃতদেহ খুঁজি, তাই আমার ভয় পায় না। দেখুন, এই বাড়ি নিয়ে অনেক কিছুই গুজব শোনা যায়, তবে সাবধানে থাকবেন। এই বলে সে চলে যায়। রাত 9টা। মেঘলা রাজবাড়ির ধারে কি মনে করে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছনে তার ছায়া পড়ে। সে ঘুরে দাঁড়ায়। কিচ্ছু ছিল না সেখানে। তবে তার কানের দুলটা পড়ে যায়, আর একটা অদৃশ্য আওয়াজ তার কানে ভেসে আসে। মেঘলা তাতে কোনো পাত্তা দিল না। পরদিন সকালে গ্রামের কুয়োর পাশে পড়ে থাকতে দেখে গ্রামের একটি মেয়ে, মিনি নামে। তার মৃতদেহ পাওয়া যায়। তার গলা ফাঁকা, দু পাশে দাঁতের দাগ। গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হঠাৎ গ্রামের এক মহিলা, মনোরমা, বিধবা, পরনে সাদা শাড়ি, তার এক চোখে ছানি পড়া। সে হঠাৎ বলে ওঠে, রাজবাড়ি রক্ত চাই, যতদিন ওখানে আলো জ্বলবে ততদিন রক্ত পড়বে। কিছুক্ষণ প্রচন্ড শোরগোল পড়ে যায়। তবে আবার গ্রামের আতঙ্কে পুনরায় সব চুপ হয়ে যায়। সিদ্ধার্থ অমৃতকে বলে ওঠে, আপনি কিসের খোঁজে এসেছেন জানেন তো? অবশ্যই। রাজা দেববিক্রমের মৃত্যুর রহস্য, যার মৃত্যুর পর থেকেই এখানে রক্ত স্নান শুরু হয়েছে। ও, তবে আপনি খুঁজছেন তা খুনিকে না খুন হওয়াকে? ড্র্যাকুলা সবসময় উড়ে এসে কামড়ায় না। সে মাঝে মাঝে রক্ত চায়, রক্ত ডাকে। আর যেই তার ডাকে সাড়া দেয়, তার আর মানুষ থাকে না। রক্তশূন্য দেহ পড়ে থাকে রাজবাড়ির আনাচে কানাচে। কিন্তু ড্র্যাকুলা কে, যে রক্ত চেনে না? তার কাছে জীবিতরা কেবল রক্তের পাত্র। রাত 1টা। সিদ্ধার্থ বাইরে ফটো তুলতে গিয়ে দেখে জমিদার বাড়ির পেছনের ঝোপের দিকে মেঘলা হেঁটে যাচ্ছে। তার পরনে সাদা শাড়ি, ভিজে গেছে। ওটা কি রক্ত? পরদিন সকালে গ্রামেরই গরিব কৃষক নিতাইয়ের দেহ পাওয়া যায় এক ঝোপে, ঠিক একইভাবে, দুপাশে দাঁতের দাগ। কবিতা দেখে মেঘলার ঘরের সামনে পড়ে আছে একটা লাল ওড়না, তার উপর চাপ চাপ রক্ত। কবিতা অমৃতকে বলে, মেঘলা ঠিক স্বাভাবিক নয়, তার চোখে কোনো অনুভূতি নেই। সবাইকে সন্দেহ করো না, ইতিহাসে অনেক নির্দোষের রক্ত পড়েছে। কিন্তু কবিতার চোখে ধীরে ধীরে অমৃত সন্দেহজনক হয়ে ওঠে। মনোরমা পিসি কবিতাকে এসে বলে, ঘরে সিঁদুর রেখো মা, জল ছিটিয়ে রেখো চৌকাঠে, যে ডাকে তোমায় রাতে সে মানুষ নয়, সে তোমার চেনা মুখ হতে পারে। রাত 3টে।
কবিতা উঠে দেখে অমৃত আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অমৃতর প্রতিবিম্ব পড়ছে না। সে হঠাৎ ঘুরে দাঁড়ায়। তুমি এখানে? তোমার ছায়া কোথায় অমৃত? কোনো উত্তর দেয় না অমৃত, তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে অমৃত আর কাউকে কিছু না বলে রাজবাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। রাজবাড়ির ছাদে এক রাত লাল আলো জ্বলে ওঠে। সিদ্ধার্থ ক্যামেরা নিয়ে উঠে যায়। সে কিছু একটা দেখতে পায়, কিন্তু স্পষ্ট মুখটা বুঝতে পারে না, কেবল লম্বা ছায়া, রক্তমাখা ঠোঁট। ড্র্যাকুলা কি রক্ত চায়, নাকি রক্ত দিয়ে কাউকে রক্ষা করতে চায়? রক্তের স্বাদ একবার লাগলে কেউ তা ভোলে না। কখনো কখনো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে তা হলো অর্ধেক জীবিত অর্ধেক মৃত হওয়া। সন্ধ্যায় কবিতা একা বেরোয় রাজবাড়ির পেছনের অরণ্যে। কেউ যেন তাকে ডাকছে। অদৃষ্ট একটা হাত, আদ্রীভূত মৃদু গলা। সে কবিতাকে বলছে, কবিতা, তুমি আমার। হঠাৎ ঝাঁকুনি, সে মাটিতে পড়ে যায়। তার গলা বরাবর লালাব চিহ্ন, কেউ যেন কামড়াতে গিয়ে আটকে গেছে। কবিতা বাঁচে, কিন্তু পরদিন সকালে তার জ্ঞান ফেরে। সিদ্ধার্থ আর মেঘলা তাকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু কবিতার আগের মতো ছিল না। তার চোখের আলো কম, ঠোঁট বেশি লাল। সে হঠাৎ হেসে ওঠে। তোমরা জানো, রক্ত খুব গরম হয় আর মিষ্টিও লাগে। সিদ্ধার্থ ঘাবড়ে যায়। কবিতার হঠাৎ এমন পরিবর্তন দেখে কিছুই বুঝতে পারল না মেঘলা আর সিদ্ধার্থ। মেঘলা খেয়াল করে কবিতার সালোয়ারে কিছু একটা দাগ লেগে আছে, হয়তো কাদামাটির, নয়তো রক্তের। 3 দিন নিখোঁজ থাকার পর অমৃত ফিরে আসে। সে দেখে কবিতার পরিবর্তন। সে বুঝে যায় কেউ তাকে কামড়েছে। অমৃত তার নিজের মনে মনে বলতে থাকে, কেউ চাইছে না শুধু রক্ত, কেউ চাইছে উত্তরসূরি। সেই ভদ্রমহিলা মনোরমা পিসি এক রাতে কবিতাকে ডেকে বলে, তুমি কি জানো মা, এই রাজবংশের শেষ রাজার নাম কি ছিল? রক্তবিক্রম। আর তুমি যাকে ভালোবেসেছ, ওই অমৃত, সে কার বংশধর জানো? সেই রাজবংশের শেষ জীবিত উত্তরসূরি। যাকে কামড়াবে সেই হবে রক্ত শোষণকারী নতুন ড্রাকুলা। সিদ্ধার্থ তার ক্যামেরায় পুরনো নেগেটিভ ঘাঁটতে ঘাঁটতে আবিষ্কার করে যে 1 শতাব্দীর আগে যে ছবি রাজবাড়িতে ছিল, সেখানকার একজনের মুখ পুরো অমৃতর মতো। তাহলে তাহলে সে কি আসলে কখনোই মানুষ ছিল না? ভালোবাসা যখন রক্তে মিশে যায় তখন সে প্রেম নয়, সে শিকার। আর ড্রাকুলা সবসময় সেই মুখেই কামড়ায়, যে মুখে বর্ষার জল ঝরে। ড্রাকুলা সবসময় কামড়ায় না, সে অপেক্ষা করে যে মুহূর্তে মানুষের ভেতরে পশুটা জেগে ওঠে। মেঘলা দুঃস্বপ্ন দেখে। সে দাঁড়িয়ে আছে রাজবাড়ির ছাদে। সামনে অমৃত, গলা দিয়ে ঝরে পড়ছে রক্ত, আর কবিতা তার নিচে নিস্তেজ হয়ে পড়ে আছে। সে হঠাৎ চিৎকার করে উঠে বসে। কে কে ওখানে? তার হাতের ওপর লালাবো দাগ, কেউ যেন চিহ্ন করে রেখেছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। সিদ্ধার্থ তার দাদুর লেখা একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। মেঘলার মা রক্ত বিক্রম রাজার একমাত্র কুমারী দাসী। তার গর্ভে যে জন্ম নিয়েছিল সে ছিল অর্ধেক মানুষ অর্ধেক রক্তপিশাচ।
সিদ্ধার্থ আঁতকে ওঠে। তাহলে মেঘলা ওই কি রক্তবংশের উত্তরসূরি? আর অমৃত? কবিতার চোখ এখন দিনের আলোয় সোজা তাকাতে পারে না। সে রাতে ঘুরে বেড়ায়। সে যেন বাতাসে কেমন একটা গন্ধ পায়। এক রাতে সে সিদ্ধার্থকে বলে, তুমি কি জানো রক্ত কেমন গরম হয়? যেমন প্রথম চুমু। কিন্তু আমি তো চুমু চাই না, আমি কামড়াতে চাই। সিদ্ধার্থ তাকে এক ধাক্কায় সরিয়ে দেয়। সেই মুহূর্তে সিদ্ধার্থ রাজবাড়ি থেকে দৌড়ে পালাতে যাবে, এমন সময় হুমড়ি খেয়ে পড়ে যায় রাজবাড়ির সিঁড়ির দালানে মনোরমা পিসের মৃতদেহ। তার গলায় কোনো কামড় নেই, বরং তার বুকের ওপরে খোদাই করে লেখা আছে, সত্যি জানলে মৃত্যু চুপ করে না, কেউ যেন চায় না অতীত প্রকাশ পাক। আর অন্যদিকে অমৃত মুখোমুখি হয় মেঘলার। তুমিও জানো, আমিও জানি, তুমি আর আমি আলাদা কিছু নই। আমরা একই গাছের দুটি ডাল। আমি প্রেম খুঁজেছিলাম, তুমি খুঁজেছিলে উত্তরসূরি। তাই আর ড্রাকুলা তৈরি করো না, থামাও তাকে। না না না, থামানো যায় না। রক্ত যখন ডাকে, হাড়ও জবাব দেয়। ড্রাকুলা সবসময় পুরনো বাড়িতে থাকে না। সে থাকতে পারে মানুষের গলার স্বরে, চোখের রক্ত চোখে, কিংবা প্রেমে লুকিয়ে থাকা প্রাচীন অভিশাপে। তবে রক্ত শুধু কষ্ট নয়, তা হয়ে ওঠে অভিশপ্ত উত্তরসূরি। কবিতা নিজেকে বুঝতে পারে সে আর মানুষ নেই। তার ভেতরে জেগে ওঠে তীব্র রক্ত তৃষ্ণা, কিন্তু হৃদয়ে এখনো একটা কোমলতা রয়েই গেছে। আমি কি একটা পিশাচ হয়ে যাচ্ছি? তবু আমি মেঘলাকে আঘাত করতে পারি না। ও আমার ছোট বোনের মতো। কবিতা দেখা করে এবং সে সিদ্ধার্থকে বলে, আমাকে বেঁধে রাখো, কিছু হলে আমাকে মেরে ফেলো। সিদ্ধার্থ কি করবে আর বুঝতে পারে না। সে ভাবতে থাকে, আর এইদিকে অমৃত এক অন্ধকার গুহায় মেঘলাকে ডেকে নিয়ে আসে। তুমি জানো, আমার আসল নাম অমৃত নয়। আমি রক্ত বিক্রমের জন্মানো ছায়া, অর্ধেক মানুষ, অর্ধেক রক্ত। তুমি নিজেই ড্রাকুলা? না, ড্রাকুলা আমি নই। ড্রাকুলা তো সেই যে এখনো মুখোশ পরে আছে। রাজবাড়ির কুয়োর পাশে কবিতাকে হাত বাঁধা রাখা অবস্থায় ফেলে রাখা হয়েছে। সিদ্ধার্থ দূরে ক্যামেরা প্রস্তুত করে, আর মেঘলা অদ্ভুতভাবে হাসতে হাসতে এগিয়ে আসে। সবাই ভাবছিল অমৃত বা কবিতা ড্রাকুলা, কিন্তু আমি জন্মেছি রক্ত দিয়ে, বড় হয়েছি অন্ধকারে। আমি কামনা করেছি রক্ত, শরীর, শক্তি। কবিতা, তোমার শরীর এখন ঠিক পরিণত, এক কামড়, আর তুমি আমার মতোই হবে, না পুরুষ না নারী, শুধুই পিশাচ। মেঘলা কবিতার ঘাড়ে ঝুঁকে পড়ে। ঠিক সেই সময় সিদ্ধার্থ পেছন থেকে এসে মেঘলাকে জড়িয়ে ধরে। তুই আমার রক্তের, কিন্তু আমি তোর পথ অনুসরণ করব না। না না না, কোনো মতেই নয়। সেই মুহূর্তে সিদ্ধার্থ কুয়োর ধারে রাখা একটা রূপোর ছুরি দিয়ে মেঘলার বুকে আঘাত করে। রক্ত ছিটকে পড়ে। মেঘলার মুখ থমকে যায়। ভালোবাসা নয়, রক্তই শেষ পর্যন্ত সত্য। মেঘলার শরীরটা ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। সবশেষে কবিতা সুস্থ হয়ে ওঠে। তার রক্ত তৃষ্ণা কমে যায়, কারণ সে আর ড্রাকুলা নেই। অমৃত গ্রামের বাইরে চলে যায়, কেননা তার ভেতরে এখনো পাপের ছায়া আছে।
সে আর চায় না সেটাকে ছড়াতে। সিদ্ধার্থ তার ক্যামেরা বন্ধ করে বলে, আমি এক রাজবাড়ি দেখেছিলাম, যেখানে রক্ত ছিল দেওয়ালে আর প্রেম ছিল ফাঁদে। ড্রাকুলা সবসময় দাঁতের ভিতরে না, অনেক সময় সে মুখোশের আড়ালেও থাকে। তোর চোখে রক্ত দেখেও ভয় পেলাম না অমৃত, কারণ আমি তো সেদিনই মরে গিয়েছিলাম, যেদিন তোর ঠোঁট বলেছিল ভালো আছি, কিন্তু চোখ বলেছিল থেকে যা। তুই রক্ত খুঁজেছিলি আর আমি খুঁজেছিলাম তোকে, এক ফোঁটা ভালোবাসার সাথে। না, আমি তোকে কোনোদিন বলিনি, কিন্তু আজ এই রক্তমাখা অন্ধকারে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তোকে ভালোবাসি অমৃত, এখনো তোর রক্ত তৃষ্ণার চেয়েও গভীর ভাবে। কখনো কখনো বেঁচে থাকে শুধু একটা ঘ্রাণ, রক্তের, প্রেমের কিংবা পাপের। মেঘলার শরীর ভস্ম হয়ে গেল, কবিতা বাঁচল, তবু তার চোখের ভেতরের অন্ধকারের ছাপ। অমৃত, সে কি আদৌ মুক্তি পেল, নাকি গড়তে গেল আর এক রাজবাড়ির অভিশাপ? ভয়কে হারানো যায়, কিন্তু রক্তের ইতিহাস কখনো শোকোয় না। একটা রাজবাড়ি ছিল, এখন নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ ভেসে আসে, রক্তের, রক্ত স্নানের। স্পিরিট ফ্রিকোয়েন্সিতে আজ আপনারা শুনলেন রক্ত স্নান। গল্প পাঠে আমি রাজ, অমৃত চরিত্রে তুহিন, মেঘলা চরিত্রে প্রসন্না, কবিতা চরিত্রে কৃষ্ণা, মনোরমা চরিত্রে তনুশ্রী, সিদ্ধার্থ চরিত্রে অচ্যুত। কেমন লাগলো তোমাদের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং প্রত্যেক শনিবার রাত 10টায় আমরা আসব এমন কিছু ভয়ঙ্কর গল্প নিয়ে। আপনাদের গল্পগুলো শুনতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, কারণ আপনাদের স্পিরিট ফ্রিকোয়েন্সিতে আবার নতুনভাবে ভয় পাওয়াতে সাহায্য করবে। এই গল্পটির সাথে কাল্পনিকের কোনো যোগাযোগ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।